একটা বই আছে ওখানে, একটু জাস্ট তুলে ধরলেই দেখতে পারবে লোকে, তুলে ধরলেই হবে। এই যে বইটা, এটা অভিনয় শিল্পী সংঘের একটা বই, যে বইটাতে কারা কারা শিল্পী সদস্য আছেন সেটা একটা তালিকা আছে। সেই তালিকাটা যদি আমরা গঠনতন্ত্র দিয়ে ফিল্টার করি, 18 বছরের ঊর্ধ্বে সংগঠনের আদর্শ উদ্দেশ্যের প্রতি পূর্ণ 18 বছরের ঊর্ধ্বে সংগঠনের আদর্শ উদ্দেশ্যের প্রতি পূর্ণ আস্থাশীল এবং সংগঠনের সংবিধানের প্রতি অনুগত উল্লেখিত প্রচার মাধ্যমগুলোতে পেশাজীবী অভিনয় শিল্পী হিসেবে কর্মরত সুস্থ স্বাভাবিক এমন যে কোনো বাংলাদেশের নাগরিক এই সংগঠনের সাধারণ সদস্য পদ প্রাপ্তির জন্য যোগ্য বলে গণ্য হবে। সদস্য পদের অভিনয়ে বিশেষ নৈপুণ্য প্রদর্শনপূর্বক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা, গঠনতন্ত্রে প্রাথমিক সদস্য হতে গেলে যে কোনো টেলিভিশন চ্যানেলে বা ওয়েব কাহিনী চিত্রে বা চলচ্চিত্রে কমপক্ষে 10টি বিভিন্ন উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, তিনি অভিনয় শিল্পী সংঘের প্রাথমিক সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। সংঘের কার্যনির্বাহী পরিষদ সেই আবেদন বিবেচনা করে গ্রহণযোগ্য মনে করলে আবেদনকারীকে প্রাথমিক সদস্য পদ দেওয়া হবে। পূর্ণ সদস্য হওয়ার জন্য প্রাথমিক সদস্যপদ প্রাপ্তির কমপক্ষে 1 বছর উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিক সদস্য পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। এখানেও কার্যনির্বাহী পরিষদ আবেদনকারীর 1 বছরের কার্যাবলী পর্যালোচনা পূর্বক পূর্ণ সদস্যপদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়া ব্যতিক্রম হিসেবে বিশেষ যোগ্যতা সম্পন্ন অগ্রজ কোনো অভিনয় শিল্পী যারা বহু নাটক চলচ্চিত্রে ইতিমধ্যে প্রচারিত হয়েছে এবং তার অভিনয় সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে, এমন কোনো অভিনয় শিল্পী সরাসরি পূর্ণ সদস্যের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এই গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে সদস্য না আলোচনা করা যাবে না। আজ থেকে আমাদের প্রশ্নগুলো এবং আমাদের যে রিফর্মেশন প্রস্তাবনাটা উন্মুক্ত হচ্ছে, আমরা যে প্রশ্নগুলো প্রথম দিক থেকে করে আসছি সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হচ্ছে, গঠনতান্ত্রিকভাবে একটি অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও কিভাবে সংগঠনে রাজনৈতিক প্রভাব, দলীয় ভেদাভেদ এবং লেজুর ভিত্তিক উপস্থিতি থাকে? রাজনৈতিকভাবে জোরালো সম্পৃক্ততা থাকা সত্ত্বেও কেন শুরু থেকেই সেই সকল সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি? যারা বিভিন্ন রকম রাজনৈতিক প্রোপাগান্ডার সাথে যুক্ত ছিলেন বা আছেন এখনো, তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ কেন নেওয়া হয়নি? গত একদিন বা 2 দিন আগে মাত্র 2 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো, কেন সেটা? এতদিনকে পরে 2 দিন আগে কেন হলো সেটা? এর আগে আরো বিভিন্ন সময়ে, সড়ক আন্দোলনের সময় হোক বা বিভিন্ন আন্দোলনের সময় হোক, আইসিটি অ্যাক্টের যে নেগেটিভ এফেক্ট পড়েছিল অভিনয় শিল্পীদের উপরে, সেই নেগেটিভ এফেক্ট মোকাবেলা তারা করেছে। তারা কেন ওই সময় সকল অভিনয় শিল্পীকে একত্রিত করে সেই আইসিটি অ্যাক্টের মোকাবেলা করার চেষ্টা করলো না? অভিনয়কে পেশা হিসেবে এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় নাই। সেই স্বীকৃতি আদায় করার কথা ছিল এই সংগঠনের। সেই সংগঠন এটার জন্য কি কি করেছে, কেন হলো না এত বছরও, সেটাও আমরা জানতে চাই। আমরা জিজ্ঞেস করছি তাদেরকে যে আপনাদেরকে মনে হয় না যে সংগঠনের কর্মপদ্ধতি, ব্যবস্থাপনা, পরিচালনা সবকিছু খুবই সেকেলে এবং বর্তমান সময়ের সাথে সংগঠনের কোনো সংযুক্তি নেই? সংগঠনটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করতে ব্যর্থ হয়েছে, এটা আপনাদের মনে হয় না? অভিনয় শিল্পীদের কোনো সমস্যা হলে সংগঠন কেন শুধুমাত্র সমঝোতার কথা বলে? এমন মনোভাব নিয়ে কি অভিনয় শিল্পীদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষা করা সম্ভব, নিশ্চিত করা সম্ভব? সংগঠন কেন অভিনয় শিল্পীদের অধিকার নিশ্চিতকরণের কাজ করার চেয়ে তহবিল এবং নির্দিষ্ট কিছু কল্যাণমূলক কাজে বেশি মনোযোগী? এটা কি একটা কল্যাণ সমিতি? সংগঠনের 2022-23-এ নেওয়া সুন্দর কর্ম পরিকল্পনাগুলো কেন বাস্তবায়ন হলো না? কি ছিল সেই অন্তরায়? 2022-23-এর কর্ম পরিকল্পনাগুলো আমাদের একটু জানা দরকার।
2022-23 কর্ম পরিকল্পনা ছিল প্রবীণ শিল্পীদের জন্য অবসর ভাতা প্রচলন, শিল্পীদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা, শিল্পীদের কল্যাণের জন্য তহবিল গঠন, সংগঠনের নিজস্ব জায়গা শুটিং পল্লী করবার প্রয়োজনীয় পদক্ষেপ, শুটিং হাউসে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি, কাজের কর্মঘণ্টা নির্ধারণ করা, বাস্তবায়ন করা, শিল্পীদের বীমার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, নবীন শিল্পীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা সেমিনারের আয়োজন করা, শিল্পীদের সম্মানে নিশ্চিতকরণ ও কাস্টিং উইং গঠন করা, যে কোনো সদস্যদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা, একটা আধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা, চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সুবিধা আদায়ে কাজ করা, বিভিন্ন প্রকাশনা বের করা, আমাদের এছাড়া ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন করে সেগুলো নিয়ে সংগঠনের সাথে কাজ করা, এইগুলো ছিল যেগুলো হয়নি। তাই আমরা জানতে চাই 2022-23 কর্ম পরিকল্পনাগুলো কেন হলো না। সংগঠনের দেওয়া একটা কার্ড দেওয়া হয়, সেই কার্ডটা কোনো বিশেষ মূল্য বহন করে না, শুধুমাত্র বোধহয় ভিসা অফিসে দেওয়ার জন্য ওইটা একটা ফটোকপি লাগে, এছাড়া ওটা কোনো কাজে আসে না। কেন? এই কার্ডটা তো আরো বেশি স্পেসিফিক, ভ্যালুয়েবল হওয়ার কথা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। অনেক অনেক পেশাদার অভিনয় শিল্পীরা আছেন যারা জনপ্রিয় এবং নিয়মিত অভিনয় করছেন, কিন্তু তারা সংগঠনের সদস্য নন এবং ইচ্ছুকও নন। এর কারণ হিসেবে যখন আমরা জানার চেষ্টা করি তখন আমরা জানতে পারি যে তাদের মতে সংগঠনের কর্মপদ্ধতি এবং সুবিধাগুলো তাদের আকৃষ্ট করতে পারছে না। এই বিষয়ে সংগঠন কি কোনো অ্যানালাইসিস করেছে, কোনো রিসার্চ, জানার ইচ্ছা কিংবা কোনো পদক্ষেপ এগুলো কি সংগঠন নিয়েছে? এটা জানতে চাই। সংগঠনের প্রায় 1300 বা তার অধিক সদস্য আছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই পেশাদার অভিনয় শিল্পী নন। আবার অনেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনেক আগেই, আবার অনেকেই আছেন যাদের শুধু ভোটের সময় পাওয়া যায়। এটা স্পষ্টভাবে বোঝায় যে ভোট ব্যাংক কালচারের চর্চা বিদ্যমান এই সংগঠনে। এই বিষয়ে কি সঠিক ব্যাখ্যা আছে? শিল্পীদের সংগঠন রাজনৈতিক ভোট ব্যাংক হবে কেন? সংগঠনটি কেন শুধুমাত্র সমাজসেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত হবে? অন্যান্য যে সমস্ত রিলেটেড মন্ত্রণালয় রয়েছে তাদের সঙ্গে কোনো অ্যাফিলিয়েশন করার চেষ্টা কি কখনো সংগঠন করেছে? লিয়াকত আলী লাকি সাহেব উনি কিভাবে অভিনয় শিল্পী সংগঠনের উপদেষ্টা হলেন এবং কিভাবে তিনি সদস্যপদ পেলেন সেটা আমার জানার ইচ্ছা। আলো আসবেই গ্রুপে যাদের অ্যাক্টিভিটি সকল অভিনয় শিল্পীদের প্রশ্নবিদ্ধ এবং লজ্জিত করেছে, তাদের বিষয়ে সংগঠন কি কোনো সিদ্ধান্ত নিয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংগঠন যে বিবৃতি দিয়েছিল, সেই বিবৃতির সাথে যেহেতু অধিকাংশ শিল্পীরা একমত ছিলেন না, তাহলে সংগঠন কিভাবে এই বিবৃতিটি দিয়ে দিল সবার সাথে কথা না বলে? তারা জরুরি সভা কি ডেকেছিল? সকলের মতামত নিয়ে কি তারা এই বিবৃতি দিয়েছিল? শারমিন আখির সাথে হয়ে যাওয়া যে দুর্ঘটনা ছিল, সেই সময় সংগঠনের ভূমিকা সম্পর্কে আমরা সংগঠনকে প্রশ্ন করতে চাই। অভিনয় শিল্পীদের অধিকার আদায়ের জন্য অন্যান্য সংগঠনগুলোর সাথে যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটা কেন আর এফেক্টিভ হলো না সেটাও জানতে চাই। শিল্পীদের পাওনা আদায়ে সংগঠনের কঠোর ভূমিকা অনুপস্থিত থাকে কেন? পরিশেষে কেন সংগঠনটি সকলের আস্থা এবং প্রাণের সংগঠন হয়ে উঠতে পারলো না সকল সাধারণ পেশাদার অভিনয় শিল্পীর কাছে, সেটাও জানতে চাই। আমরা রিফরমেশন প্রস্তাবটি উন্মুক্ত করছি। প্রথম থেকে বলি, অভিনয়কে, বানান ভুল আছে কিছু কিছু, আপনারা কিছু মনে করবেন না, এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হয়েছে, সরি। অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃত এবং অন্তর্ভুক্ত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা গ্রহণ করবে এই রিফরমেশন প্রস্তাবের নতুন রিফরমেশন কমিটি। 2022-23 কর্ম পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। সংগঠনের নতুন রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু হবে। সেক্ষেত্রে যারা সংগঠনের মেম্বার হতে ইচ্ছুক তাদের প্রথমে একটা ওরিয়েন্টেশন কোর্স করতে হবে, তারপরে তারা প্রাইমারি মেম্বার হবে, তাদেরকে বলা হবে প্র্যাকটিশনার্স।
তারপরে তারা পোর্টফোলিও অর্জন করে কাজ শুরু করবেন। এরপরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তারা প্রফেশনাল কার্ড হোল্ডার মেম্বার হতে চাইলে তারা এসডিটি কোর্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, ট্রেনিং কোর্স নামে একটি কোর্স থাকবে, সেই কোর্সের অন্তর্ভুক্ত হবেন এবং সেই কোর্সের মডেল অনুযায়ী তাদের ফলাফলের উপর বেস করে তাদের প্রফেশনাল কার্ড দেওয়া হবে এবং এই মেম্বাররা আস্তে আস্তে হয়ে উঠবেন প্রফেশনালস। সংগঠনের যে সকল মেম্বারের পেশা শুধু অভিনয় বা অন্য পেশার পাশাপাশি অভিনয়টাও পেশাদারভাবে করেন, তাদেরকে আমরা সংগঠনের প্রফেশনালস হিসেবে বিবেচনা করব এবং তাদেরকে প্রফেশনালস কার্ড হোল্ডার করবো আর কি তাদেরকে ওনাদের এবং এই সকল প্রফেশনালসদের একটা ওয়েব প্রোফাইল থাকবে যেটা করবে সংগঠন। প্রফেশনাল কার্ডটির মাধ্যমে সংগঠনের সকল সুবিধাগুলো পাবেন সকল কার্ড হোল্ডার সদস্য। প্রফেশনাল কার্ডের সুবিধাগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রাপ্তির ব্যবস্থা হবে। কার্ড হোল্ডার সদস্য ছাড়া কেউ কোনো ধরনের ভোটে আসতে পারবেন না। সংগঠনের বর্তমান সদস্যদের মধ্যে শুধুমাত্র যারা পেশাদার অভিনয় শিল্পী তাদের রেখে বাকি সদস্যদের সদস্য পদ স্থগিত করতে হবে। পুনরায় তারা সদস্য হতে চাইলে রেজিস্ট্রেশন অ্যাক্ট পার করে ওনাদের সদস্য হতে হবে। সংগঠনের